যেই পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বর্তমান সরকার ২০২৪ সালের ডিসেম্বরে যে প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে, সেই কমিশন এরই মধ্যে রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সেই রিপোর্ট আ শুরু থেকে একেবারে তদন্ত কমিশনের যে কার্যক্রম শুরু হয়, সেখান থেকে শুরু করে এই রিপোর্ট প্রকাশ প্রতিটি পরতে, পরতে আমরা দেখেছি একটি ছলছাতুরি, একটি ধামাচাপা দেয়ার প্রবণতা। এখানে বেশ কিছু কমিশনের সদস্য যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, এগুলো আপনারা পর্যায়ক্রমে জানবেন। যারা কিনা বারবার চেয়েছে যে এই রিপোর্টটা যেন আংশিকভাবে একটি আ কি বলবো যে উম আ ভুল একটি রিপোর্ট, যে রিপোর্টে আসল যে ঘটনা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে, সেই ঘটনা যেন বের না হয় সেইটা আ নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে এবং এর মধ্যে বিশেষ করে ৪ জন কমিশনের সদস্য, তাদের নামও আপনারা আস্তে, আস্তে জানবেন। তারা বেশ তৎপর ছিল। কমিশনে আমার এখানে সেদিনের আই উইটনেসদের মধ্যে ২ জন সেনা কর্মকর্তা আছেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের এবং ক্যাপ্টেন শাহনাজ, ২ জনই সেদিন পিলখানার ওই ঘটনার সময় ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। এবং তারা দেখেছেন ক্যাপ্টেন শাহনাজ ১ম ব্যক্তি যিনি কিনা বিদেশি একটি গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছিলেন যে এখানে ভারতীয় অ বা অর্থাৎ বহিরাগত আ লোকজন আছে, হিন্দিতে কথা বলেছে, এরকম লোকজন সেদিন সেখানে অংশ নিয়েছিল এই হত্যাকাণ্ডে। তাকে তার সাক্ষী নেয়া হয়নি এখন পর্যন্ত। হাসান নাসেরকেও সেই তদন্ত কমিশনের যেই আমি বলব যে উনি ১ম তদন্ত শুরু করেছিলেন। উনি জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং আ ব্রিগেডিয়ার হাসান নাসের আরেকজন কে ছিল আপনার ওই জিজ্ঞাসাবাদের সময়? বাহিনীতে আমরা ৩ জন ছিলাম। এয়ারফোর্স নেভি কমান্ডার নাসির আর এয়ার কমান্ডার সানাউল। জি। তো উনারা জিজ্ঞাসাবাদ করেছিল, উনারা এটার একটা পার্ট হতে পারত। আমি মনে ওই করি সময় উনি কিন্তু পুরা কমিটি হাজির ছিল। কমিটি উপস্থিত ছিল, বাট আমি মেইনলি কথা বলেছিলাম যেহেতু এভরিবডি এলস ওয়াজ সাইলেন্ট। আচ্ছা। একটুখানি যাক। ১ম এ করে কারেক্ট করে নিই। কিন্তু বিডিআর কমিশন ডেকেছিল এবং আমার ফুল সাক্ষী নিয়েছে। সেটা ও আমি ও অন্য ও বিষয়ে বলছিলাম। ও আচ্ছা, আপনার সাক্ষী নিয়েছেন। আমার সাক্ষী নিয়েছে। হ্যাঁ। আপনি কার কথা বলছিলেন যে সাক্ষী নেয় নাই? সাক্ষীর ব্যাপার না, আমি বলছিলাম যে অন্য ব্যাপার। বোর্ডে যে বোর্ড হয়েছে, আজ যে বোর্ড হয়েছে যেখানে ডিপ্রাইভড অফিসারদের ডাকার কথা, শোনার আচ্ছা, কথা, সেই বোর্ডে আমাকে ডাকা হয়নি, যেটা বলছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, এখানে আরো অনেককে নেয়া যেত, যেমন আ আ আমাদের এখানে মেজর সুমন আছেন। মেজর সুমন, তারপরে ক্যাপ্টেন রেজা, আ ক্যাপ্টেন শফিক, আরো অনেকে, আমি জানি না কার নিয়েছে। মেজর সুমনকে নেওয়া হয় নাই। যাই হোক, ক্যাপ্টেন শাহনাজকে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটা ঘটনা, প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে কমিশনের এখন পর্যন্ত যে রিপোর্টটি আসলে পাবলিক করে দেওয়া উচিত ছিল। সেই রিপোর্টটি গণমাধ্যমের কর্মীরা সেদিন যে সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে যে সাংবাদিকরা উপস্থিত ছিল সবার হাতে, হাতে একটি করে কপি দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু পেছনের ঘটনা একটু বলে রাখি আপনাদের যে ঐদিন যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যেই জায়গাতে দেয়া হয়েছে, এইটাও দেয়ার ক্ষেত্রে কমিশনের ভেতরে ২ টা গ্রুপ হয়ে গিয়েছিল। তারা ২ টা ভাগে বিভক্ত হয়ে একদল চেয়েছেন এটা কোনোভাবেই যেন বাইরে না যায়। শুধুমাত্র একটি কপি যাবেন ডক্টর ইউনূসের কাছে। এর বাইরে আর কোথাও এটা যেতে পারবে না। সংবাদ সম্মেলনের যে বিষয়টি, সেটিও করতেও ২ টা পক্ষে বিভক্ত হয়েছিল। তারা একটা পক্ষ চেয়েছে যে এখানে সংবাদ সম্মেলনটা যেন না হয়। আরেকটা চেয়েছে যে এটা সংবাদ সম্মেলন হোক। পরবর্তীতে যদিও এটা হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি ফুল স্টপ দিয়ে দিয়েছিলেন বিচার পেয়ে গিয়েছেন মনে করে, তার সেই ফুল স্টপ দেওয়ার পরে যে তদন্ত হয়েছে, সেই তদন্তে এখন কি বের হয়ে আসছে এটা আপনারা, আ রিপোর্ট যদি তদন্ত কমিশন নাও দেয়, তদন্ত কমিশনকে চ্যালেঞ্জ করলাম। আ আগামী ২ দিনের ভেতরে রিপোর্ট প্রকাশ করা হবে। আপনারা যদি এমনিতে পাবলিক করেন করবেন, না করলে আমি এটা পাবলিশ করব। এটা আপনারা চ্যালেঞ্জ করলাম। আমি যদি ২ দিনের ভেতরে পারি এটা পাবলিক করব। তো উনাদের এই যে এই রিপোর্ট পাবলিক করা নিয়ে, তারপরে সংবাদ সম্মেলন করা নিয়ে, এগুলো নিয়ে যেই ছলচাতুরি, এটা পুরো এই থ্রু আপনার ইনভেস্টিগেশন পুরো সময়টাতেই চলেছে। যেদিন ওয়াকারুজ্জামানকে ডাকা হয়, সেদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছিল কমিশনে। এবং এমন একটা অবস্থা যে বিশেষ একজন ব্যক্তি আসবেন এখানে, তিনি বেড়াইতে আসবেন শ্বশুরবাড়িতে, তার জন্য খাওয়া-দাওয়া করায় তারপরে তাকে বিদায় দেওয়া হবে। জিজ্ঞাসাবাদের আগে
তাকে বলছে, "আচ্ছা ঠিক আছে চলুন আমরা খাওয়া-দাওয়া করি। আপনার জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের আপনার আসলে আপনি এসেছেন।" কমিশনের চেয়ারম্যান বলছেন যে, "আপনি এসেছেন এটাতেই আমরা ধন্য। আপনার কাছে আমাদের কোনো চাওয়া এই প্রশ্ন নাই। চলুন।" তখন একজন সদস্য সেখানে বলেন যে, "স্যার আপনার প্রশ্ন না থাকতে পারে, আমাদের তো প্রশ্ন থাকতে পারে।" এরপরে সেটা নিয়ে সেখানে বাকবিতণ্ডা হয়েছে। হ্যাঁ, তোমরা বেশি বুঝো এই সেই। এবং এই কমিশনের চেয়ারম্যান ফজলুর রহমান সে শুরু থেকে শেষ পর্যন্ত এই কমিশনটা যেন কোনোভাবে পূর্ণাঙ্গ কোনো তদন্ত করতে না পারে সেই কাজ করেছেন। তোমার হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছি, তো চিঠি প্রিন্ট। সেখানে ধরেন আ এই ওয়াকারকে সেদিন প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হলেও সব শেষ। আ তদন্ত প্রতিবেদনে আমার বিশ্বাস এটা আপনাদেরকে বলেছে যে আ আগামী ২ দিনের ভেতরে এটা মন্ত্রণালয় থেকে আমি এটা হাতে নেব। আ সেখানে আপনারা দেখতে পারবেন কি ধরনের শয়তানি এই তদন্ত কমিশনের রিপোর্টে করা হয়েছে। যাই হোক আমরা সেটা নিয়ে আলোচনা করব। রিপোর্ট নিয়ে আগামী ১ সপ্তাহ আমরা এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করতে থাকবো। আজকে মূলত যেটা আমরা যে আলোচনাটা করতে চাই যে কমিশনের রিপোর্ট প্রকাশের আগে যেই বক্তব্য আমরা পেয়েছি এই পর্যন্ত গণমাধ্যমে সেটা আ আ এই সরকারের কমিশন থেকে শুরু করে যেই জায়গা থেকে সেটার প্রেক্ষিতে আমরা যদি আজকে আলোচনা করি এখানে যে তদন্তটা হয়েছিল, সেই তদন্তটা সেই আব্দুল কাহার আকন্দ তার যে তদন্ত কমিটি সেটার পুরো তিনি আ সিআইডি তারপরে সেনাবাহিনীর তাদের মাধ্যমে এই যে বিডিআর এর উপরে যে নির্যাতন চালানো হয়েছে, নিরীহ বিডিআরদেরকে ছুটি থেকে ধরে নিয়ে তারপরে ফাঁসি দেয়া হয়েছে, এই যাবজ্জীবন দেয়া হয়েছে। সেনাবাহিনীর যে অফিসাররা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পরবর্তীতে